নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের এএনএম 2022-24 পাশাপাশি স্টাফ নার্সদের ক্ষেত্রে ইন্টারভিউয়ে তোমাদের কি ধরনের কোশ্চেন করা হয় বা ইন্টারভিউটা কি, তার বেসিক কিছু বিষয় আমি আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ফার্স্ট টাইম যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং লাইক পাশাপাশি একটু ভিডিওটা হাইপ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমি তোমাদের এএনএম যারা 2022-24-এর ব্যাচে রয়েছে ক্যান্ডিডেট, তোমরা জানো যে তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট সাবমিশন করার বিষয়টা আগামী কাল থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য ভবনে গিয়ে তোমাদের সেই বিষয়গুলো কিন্তু সাবমিট করতে হচ্ছে। তোমাদের গত 24 তারিখে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন রেসপেক্টে তোমরা সেই বিষয়গুলো দেখে নেবে। অর্থাৎ যদি কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ি তোমাদের কলকাতায় গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে তোমাদের সেই এসসি এসটি ওবিসি যাদের যে ক্যাটাগরিতে রয়েছে তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো সাবমিট করার বিষয়টা একটু খেয়াল রাখবে। ঠিক আছে? এবার আমি আসি আজকে স্টাফ নার্সের জন্য স্পেশালি ইন্টারভিউ বিষয়ে। দেখো, ইন্টারভিউ বিষয়ে অনেকের অনেক ধারণা রয়েছে। তো ইন্টারভিউ বিষয়ে বেসিক যে বিষয় জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোই আমি বলবো। যে ইন্টারভিউ মানে অনেকে ভাবে যে সাবজেক্টের প্রতি নলেজ কতটা সেটাই যাচাই করা হয় না। ইন্টারভিউ শুধুমাত্র সাবজেক্টের উপর ডিপেন্ড করে হয় না। ইন্টারভিউতে মিনিমাম তোমাদের 8টা থেকে 10টা বিষয় তোমাদেরকে যাচাই করা হয় ওই 5 থেকে 8 মিনিটের মধ্যে। ঠিক আছে? যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন মিনিমাম 2 জন বা 3 জন থাকে, সাধারণত 3 জনে থাকেন ইন্টারভিউ বোর্ডে। তো সাবজেক্ট বিষয়ে কেউ কোশ্চেন করবেন, আদার্স কেউ বিষয় অর্থাৎ জেনারেল নলেজ থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমি আজকে বলছি। ঠিক আছে? এবং পার্সোনাল কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা দেখো, ইন্টারভিউ মানে হচ্ছে মানে আর ইউ ফিট ফর দ্য জব, মানে তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করেছো সেই জবে তুমি ফিট কিনা সেটা। এবার ফিটনেসটা কেমন করে আসে? শুধুমাত্র সাবজেক্টের নলেজ দিয়ে তোমার হবে না। তার পাশাপাশি তোমাদের ক্লিনিক্যাল ফিল্ডে তোমাদের বিষয়গুলো থাকছে, আরো নানান বিষয়গুলো থাকছে, আমি এক একে বলছি। আচ্ছা, প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্স। তোমার অ্যাপিয়ারেন্স বলতে তোমার ড্রেসিং সেন্স। তুমি যে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে সেখানে তোমরা জানো অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এবার তোমার জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ আছে সেখানে। এবার সেখানে বসার ক্ষেত্রে তোমাকে প্রথমে গিয়েই তোমাকে উইশ করতে হয় প্রথমে। হ্যাঁ, যদি যারা থাকবেন ওনাদের উইশ করতে হয়, তোমরা সবাই জানো। তারপরে তোমাদের সিট গ্রহণ করতে ওনারা যদি বলেন অবশ্যই তখন তোমরা সিটে বসবে। এবার অনেক সময় হয় কি, ওনারা বলেন না তোমাকে, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো, ওনারা বলছেন না বসতে, তোমাকে ওখান থেকে কোশ্চেন ছুড়ে দিচ্ছে দু একটা করে। তখন তোমাকে অবশ্যই নিজের থেকে বলতে হবে যে স্যার আমি কি বসতে পারি বা ম্যাডাম আমি কি বসতে পারি। আর তখন ওরা বলছে হ্যাঁ ঠিক আছে বসো তাহলে। তাহলে বসে তোমার যে হাতে ফাইলটা থাকবে আর সেই ফাইলটা তুমি টেবিলেও রাখতে পারো বা নিজের মধ্যে রাখতে পারো। হুম। এটা যদি টেবিলে রাখো তাহলে একটু বলে নেবে জাস্ট যে স্যার আমি ফাইলটা টেবিলে রাখছি, এই কথাটা বলে নিয়ে তুমি রাখতে পারো। ঠিক আছে? তোমার প্রথমে কিন্তু তুমি যখন রুমে ঢুকছো তোমার যে হাঁটা চলা, তুমি কিভাবে আসছো, 3জন যদি থাকে মানে তোমাদের 3 দুগুণে 6 জোড়া, মানে 6টা চোখ কিন্তু তোমার দিকে নজরে আছে। তো সবকিছু ওনারা কিন্তু পর্যবেক্ষণ করতে থাকবেন ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে। এবার বসার পরে তোমার কোশ্চেনের পালা। কেউ কোশ্চেন কিন্তু দেখো 3 জন যদি থাকে তোমাকে এই দিক থেকে একটা কোশ্চেন করলো, পাশাপাশি এই দিক থেকে সঙ্গে সঙ্গে আরেকজন কোশ্চেন করলো বা আরেকজন অবজার্ভ করছে, মানে এই বিষয়গুলো কিন্তু হয়। কোনো ধরনের কোনো রকম অজুহাত বা কোনো ধরনের যদি তুমি কোনো কোশ্চেনের জবাব দিতে না পারো সরাসরি না বলবে। হ্যাঁ, কখনো বলবে না যে এটা হতে পারে। তাহলে এটা যখন যে বিষয়টা বলবে সেই বিষয় থেকে তোমাকে আবার কোশ্চেন করবে এবং একটা সময় কোশ্চেন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাবে তোমাকে যে আলটিমেট তুমি বুঝতে পারবে যে তুমি উত্তরটা ভুল দিয়েছো। তাহলে এই অকওয়ার্ড সিচুয়েশনে যাতে তোমাদের না আসতে হয় সেই বিষয়টা খেয়াল রাখবে। যেটা তুমি সাবজেক্টে যেটা জানো না সেটা বলবে না। এবার তাহলে এপিয়ারেন্সের বিষয়টা, তোমাদের এই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল এপিয়ারেন্সটা। ঠিক আছে? পার্সোনালিটি, অর্থাৎ তুমি যে এই 5-7 মিনিটে তোমার পার্সোনালিটি কিরকম, যে তোমার বাচন ভঙ্গি বা তুমি যখন কোনো কোশ্চেনের আনসার দিচ্ছ
সেটা কিভাবে দিচ্ছ? অনেকে মাথা নিচু করে আনসার দিচ্ছে। না, সেটা দিলে হবে না। তোমাকে যিনি কোশ্চেন করেছেন সেই প্রশ্নকর্তার দিকে তাকিয়েই তোমাকে কিন্তু আনসারটা দিতে হবে সাবলীল ভঙ্গিতে। কখনো যে কেউ ধীরে কথা বলে, না ধীরে বললে হবে না। তখন উনি বলবেন যে আমি কিন্তু কানে কম শুনি, একটু জোরে বলতে হবে আমাকে। ওনারা একটু বেশি শোনে, ওনাদের ক্ষেত্রে আস্তে করে বলো, সেটা ঠিক আছে। এই ধরনের কাউন্টার আসে কিন্তু। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, নিজস্ব অভিজ্ঞতা কিছু বলবো। আচ্ছা, পাশাপাশি তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তোমার প্রেজেন্স অফ মাইন্ডটা তোমাকে সেটা তোমার হচ্ছে তারা হচ্ছে সেরকম কোশ্চেন করবে। আমি সেখানে নিজস্ব একটা অভিজ্ঞতা বলি যে আমি ম্যাথমেটিক্সে, যেহেতু আমার সাবজেক্ট, তো আমি একটা ইন্টারভিউ গিয়েছিলাম। তো আমাকে একজন ম্যাডাম কোশ্চেন করেছিলেন যে আমি এই মুহূর্তে অঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্স সম্পর্কে কিছু ধারণা আমার নেই, আমি অঙ্ক জানি না, সংখ্যা সম্পর্কেও আমার ধারণা নেই। আমার এই মুহূর্তে ইন্টারভিউ যে আমি নিচ্ছি, আমার কি অসুবিধা হবে? তখন আমি বলেছিলাম যে ম্যাডাম আপনি এই যে আমরা কতজন ইন্টারভিউ দিচ্ছি, এই বিষয়টা কাউন্ট করতে পারবেন না, বা আমাদেরকে মার্কস কত দিতে হবে সেটাও পুট করতে পারবেন না, কারণ আপনার যেহেতু সংখ্যা ধারণা নেই। তো এই বিষয়গুলো, এই প্রেজেন্স অফ মাইন্ড, এগুলো তো এই টাইপের তোমাদের নার্সিং এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন ধরতে পারে। ঠিক আছে, এবার ক্রিটিক্যাল সিচুয়েশন কিছু রয়েছে। দেখো, সাবজেক্ট নলেজ, তোমাদের সাবজেক্ট নলেজ, তো সাবজেক্ট নার্সিং এ তোমরা যে বিষয়গুলো রয়েছে, পাশাপাশি ক্লিনিক্যাল ফিল্ড, তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স দিয়ে কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ তুমি কোথায় কাজ করেছো, কোন হসপিটালে বা কোন প্রাইভেট হসপিটালে, সেখানে তোমার অভিজ্ঞতা কি কি তুমি শিখেছো, বা কোন কোন কাজগুলো তুমি করেছো, আর সেখান থেকে তোমাকে কোশ্চেন কিন্তু তোমার ধরতে পারে। অর্থাৎ সাপোজ ধরে না যে তুমি কিছু বা তোমার এক্সপিরিয়েন্সড আছে, যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ 2-1 বছর এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আসলো, যে একটা ক্রিটিক্যাল পেশেন্ট আসলো ইমার্জেন্সিতে। ওই মুহূর্তে তুমি ইমার্জেন্সিতে ডিউটিতে রয়েছো, তোমার কি কর্তব্য হবে প্রথমত? তো সেখানে তোমরা যেহেতু এই ফিল্ডের কথা, আমি তোমরাই বলবে যে তোমাদের কি বলা উচিত সেখানে, বা কি করা উচিত, তোমাদের এখতিয়ার কতটুকু আছে ওই মুহূর্তে কিছু করা যায় যে এখতিয়ার আছে, সেগুলো বলবে। যে আমরা ডাক্তারের পরামর্শই হোক বা প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমরা ডাক্তারবাবু সাজেস্ট করবেন সেগুলো আমরা করব। মানে এই যে বিষয়গুলো, এগুলো আমার থেকে তোমরাই ভালো বলতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মানে যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন এই বিষয়গুলো ধরে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলো করেন। আচ্ছা, এরপরে বিষয়গুলো আসে, যেমন কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, দেখো রাত্রিবেলা একটা তোমার নাইট ডিউটি, এবার একটা পেশেন্টের আগেই ভর্তি হয়েছিলেন, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হলো পেশেন্টের, সেক্ষেত্রে তোমার কি করণীয়? এবার তোমাকে সেই সময় ভাবতে হবে ওই মুহূর্তে তোমার রাইটস কি রয়েছে, না অ্যাজ এ স্টাফ নার্স তুমি কি করতে পারো? তুমি কি ডাক্তারবাবুকে কল করতে পারো, বা উনি যদি অফ ডিউটিতে থাকেন, বা অন্য কোনো ডাক্তারবাবুকে নিয়ে আসতে পারো, বা অন্য কোনো বিষয়ে তুমি যেটা তোমার এখতিয়ারে আছে সেটাই তোমার করা উচিত বা তুমি করবে। এই বিষয়গুলো তোমাকে বলতে হবে। এবার তুমি যে আগ বেড়ে বলছে না আমি নিজেই পার্সোনালি কিছু একটু দেখি কিভাবে কি হলো না হলো, বা আমি নিজে মেডিসিন দেই, সে বিষয়গুলো তোমাদের যেমন করা যাবে না। তোমার এখতিয়ারে যেটুকু থাকবে, যে মেডিসিনগুলো তোমার এখতিয়ারে দেওয়া যায়, মানে কোনো যদি গ্যাস্ট্রিকে কোনো বিষয়, যেগুলো তোমার এখতিয়ারে আছে, 4-5টা ওষুধ তোমরা নার্সিং স্টাফদের ক্ষেত্রে যেমন থাকে, সেগুলো তোমরা দিতে পারো। ঠিক আছে, তবে সেক্ষেত্রে অবশ্যই যে ডাক্তারের পরামর্শ নেওয়া, বা পাশাপাশি যারা থাকে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ ডাক্তারবাবু হন বা অন্য কেউ হন, তাদেরকে বিষয়টা জানানো। ঠিক আছে, তো আচ্ছা এই বিষয়গুলো গেল। এবার হচ্ছে যে বিষয়গুলো সব থেকে সেন্সিটিভ বিষয়, সেগুলো নিয়ে কোশ্চেন হয় কিরকম, যে তোমার সাথে একটা পেশেন্ট বা তোমার কো ওয়ার্কার, এদের সাথে রিলেশনশিপ তোমাদের কি রকম থাকা উচিত, এ বিষয়ে তোমার মতামত তোমার জানতে চাইবে। তো সেক্ষেত্রে তোমার নিজস্ব ইসের থেকে তোমার বলতে হবে যে পেশেন্টের সাথে একজন স্টাফ নার্সের কিরকম রিলেশন হওয়া উচিত, সেগুলো নিশ্চয়ই তোমরা জানো। এবং কো ওয়ার্কারের সাথে তোমার কিরকম বিহেভিয়ার থাকা উচিত। দেখো এই বিষয়টা আমি বলি, তোমাদের নার্সিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা জবের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র কিন্তু বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু সেইভাবেই তোমাকে আনসার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এর পাশাপাশি পার্সোনাল ভিউ, পার্সোনাল ভিউ কিরকম, যে প্রথমের দিকে আমি বলি যে প্রথমের দিকে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি নিজের সম্পর্কে কিছু বলো। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ইন্টারভিউ যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে সাধারণত। তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো,
যেখানে নিজের সম্পর্ক যখন বলবে নিজের সম্পর্কে, তখন তোমার নাম প্লাস একাডেমিক বিষয়টা আসবে। ঠিক আছে? পাশাপাশি তোমার তুমি কোথা থেকে করে নার্সিং কমপ্লিট করেছো, বা তুমি কোন ডিস্ট্রিক্টে বিলং করো, তাই বেরো তোমার ঠিকানা জানতে চায়নি, যে আমি অমুক, আমার বাবার নাম সেটা, মায়ের নাম এটা, হ্যাঁ, আমি আমার বাড়ি এই জায়গায়, আমার গ্রামের নাম এটা, এগুলো কিন্তু তোমার বিস্তারিত না। তোমার অ্যাসেস, তুমি যে স্টাফ নার্স হিসাবে সেখানে ইন্টারভিউ যাচ্ছ, সেই প্রসঙ্গ অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়গুলো তোমার পরিচিত হবে তখন। নার্সিং হিসাবে, নার্সিং ক্যান্ডিডেট হিসাবে তোমার কোথা থেকে নার্সিং কমপ্লিট করেছো, বা কোথাও তুমি প্র্যাকটিস তোমাদের করা আছে বা এক্সপিরিয়েন্স তোমার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাকে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই নিজের জেলার কথা বলবে, যে আমি অমুক জেলার আহ, এই ব্লকের অন্তর্গত বাসিন্দা, সেটা তুমি বলতে পারো। আচ্ছা, এটা এইসব বিষয় গেল। পার্সোনাল আরো থাকে। তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি দেখছো যে সেখানে প্রচন্ড ভিড়। তোমাকে বললো যে তুমি যে এই যে আসছো, বাসে করে আসছো বা যদি দূর থেকে যদি আসো, তো এক্ষেত্রে তোমার যদি আমি আমাদের দেখা গেল প্রশ্ন করবে যে যদি তোমাকে 500 কিলোমিটার দূরে তোমার পোস্টিং হয়, তাহলে তুমি কি করবে? তো সেক্ষেত্রে স্বাভাবিক কথাই, কারণ তোমার এগুলো হচ্ছে কোশ্চেন, কমন কোশ্চেন, যে মোট কথা বর্তমান পরিস্থিতিতে যেহেতু চাকরি পাওয়া একটা মানে খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন, অর্থাৎ কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার যেহেতু ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা, আমি নার্সিং পেশায় এসেছি এবং আবার আহ, লোকজনের সেবা করার জন্য, তো সেক্ষেত্রে যেখানেই হোক, পশ্চিমবঙ্গে যেখানেই হোক, সেখানে আমি যাব, এবং সেখানে যতটা সম্ভব আমি সেই বিষয়টা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। মানে এই টাইপের যে আনসারগুলো তোমার হবে, এগুলো কিন্তু হতে হয়। এবার তোমাকে আবার একটু কাউন্টার করতে পারো অন্যভাবে, যে তুমি নার্সিং পেশা বেছে না নিয়ে কেন তুমি, বা জিএনএম না করে কেন তুমি এএনএম করলে না, তাহলে তাহলে তুমি তো তাড়াতাড়ি জব পেয়ে যেতে। মানে এই বিষয়গুলো তখন সেখানে কিন্তু প্রেজেন্স অফ মাইন্ডটা খুব ভাইটাল। ঠিক আছে? আচ্ছা, আর যে বিষয়গুলো তোমাদের থাকে, দেখো আমি এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয়ে একদম বিস্তারিতভাবে আমি তোমাদের এই এপিয়ারেন্স, পার্সোনালিটি, প্রেজেন্স অফ মাইন্ড, সাবজেক্ট নলেজ, প্রত্যেকটা বিষয়ে আমি ধরে ধরে তোমাদের ইন্টারভিউ কিন্তু এই ভিডিও দেব। হ্যাঁ, আজকে এটা প্রথম আমি জাস্ট তোমাদের বেসিক বিষয়টা বললাম। আর ইন্টারভিউ সবসময় সাবলীল থাকবে। সাবলীল মানে তোমার আনসার হবে টু দ্য পয়েন্ট, প্লাস তোমার যে বাচন ভঙ্গি, সেটাও কিন্তু একদম সাবলীল হবে। যাতে তোমার মনে হয় না ইন্টারভিউ বোর্ডে যারা আছেন যে তুমি এম্বারাসিং ফিল করছো, বা তোমার একটু মনে হয় যে অস্বস্তি বোধ হচ্ছে, এরকমটা যেন ওনারা ফিল না করেন। নাহলে তোমাকে কিন্তু সে তোমাদের সেই বিষয়গুলো ওনারা নজরে পড়লে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা অটোমেটিক একটু তারা কমিয়ে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমার ঘাটতি রয়েছে ওনারা কিন্তু বুঝে যাবেন। তো সাবলীল ভাবে সবকিছু বলতে হবে। আর একটা কথা, যে আমি প্রত্যেক প্রায় ভিডিওতেই তোমার দেব এই তোমাদের ইন্টারভিউ বিষয়ে। অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে। ঠিক আছে? আমি ডিটেলস, প্রত্যেকটা পার্ট ডিটেলস করে আমি তোমাদের বিষয়টা প্রেজেন্স অফ মাইন্ডে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, বা তোমাদের সাবজেক্টের বিষয়টা আমি তোমাদের, আমার থেকে তোমরাই ভালো জানো। তো এর পাশাপাশি পার্সোনালিটির ক্ষেত্রে বা তোমাদের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো করবে, এগুলো কিন্তু প্রত্যেকে আমি ডিটেলসে দেবো পরবর্তীতে। ঠিক আছে? তো আপাতত আজকে এটুকুই। অবশ্যই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।